নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্পের নাম প্রেমাধার। চেহারা? বেটা ছেলের আবার চেহারা? প্রশ্নটা তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন অবনী মিত্তির। পয়সা আছে, এটাই হচ্ছে শেষ কথা, বুঝলে হে অনন্ত? পয়সার ওপর আর কোয়ালিফিকেশন নেই। আর এ ছেলের পয়সা শুধু আছে নয়, অগাধ আছে, অজস্র আছে। দুটো কলিয়ারির মালিক, কলকাতায় সেরা সেরা পাড়ায় খান ৫-৬ ম্যানশন, বাড়ি ভাড়ার আয় একটা অবিশ্বাস্য রকম। তাছাড়া টুকরো টাকরা বহুবিধ বিজনেস রয়েছে। মোট কথা লালু দত্ত ছেলেকে একটা হীরক সিংহাসনে বসিয়ে রেখে দিয়ে গেছে। ভাই নেই, বোন নেই, ভাগিদার বলে কেউ কোথাও নেই, একাই সর্বেসর্বা। আশায় আবেগে অনন্ত সোমের বুকটা কাঁপছিল। তবু মাথাটা চুলকে বলেন, তুমি যা বলছো অবনী, এই যে একেবারে ভয় লাগাবার মতো হে। অত বড় মানুষের ঘরে, আরে কি মুশকিল। অবনী মিত্তির অনন্ত সোমের কথার ওপর থাবা বসায়। বইয়ের কি আছে? বড় মানুষের ঘর থেকে তুমি তো আর মেয়ে আনছো না, মেয়ে দিচ্ছ, এতে ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, বেদম পয়সাওয়ালার ঘর থেকে মেয়ে আনতে একটু চিন্তা আসে, অস্বীকার করছি না, কিন্তু মেয়ে দিতে কি? তাছাড়া ঘর কোথায়? তো জামাইকে কি তুমি ভয় করতে যাবে? থাকতো কুটুম কাটুম বেয়াই বেয়ান, হ্যাঁ ভাবনার কিছু ছিল। এই তো একবারে সব দিক ফর্সা। মা অল্প বয়সেই গেছে, সম্প্রতি বাপও গেছে। সম্বন্ধ একেবারে সর্বাঙ্গ সুন্দর না হলে আর তোমার মেয়ের জন্য বলি? বুঝলে হে অনন্ত, নিত্যি দেখা সাক্ষাৎ হোক আর না হোক, ছোটবেলার সেই বন্ধুত্বের টানটা যাবে কোথায়? এ ছেলের সম্বন্ধ কি আসছে না? লাখে লাখে আসছে, কিন্তু ছেলেটা আমায় একটু মানে গনে বলে আমার ওপর ভার সে দিয়েছে। আর আমারও প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আমার ঈশ্বরের ইচ্ছায় বন্ধু বান্ধবের সংখ্যা তো কম নয়, বিয়ের যোগ্যী মেয়েই বা কার ঘরে নেই, কিন্তু আমার নন্দিনী মায়ের মতো মেয়ে তো আর দেখি না। রূপে গুণে বিদ্যে বুদ্ধিতে ওর জুড়ি নেই। কথার মাঝখানে অবনী মিত্তির এক চিলতে একটা অলৌকিক হাসি হেসে নেন। তোমার মেয়ে যাবে আর ওই স্বর্ণ গর্ধবকে কানে ধরে ওঠাবে আর বসাবে। স্বর্ণগর্ধব? অনন্ত সোম চমকে উঠলেন। একেবারে আকার মুখ্য নাকি? অবনী মিত্তির বেফাঁস কথাটা মুখ ফসকে বলে ফেলেই জিভ কামড়ে নিজেকে সামলে নিয়েছেন। এই প্রশ্ন তাই একটি উচ্চাঙ্গের হাসি এসে বলে, আরে না না, তুমি দেখছি একেবারে বড্ড নার্ভাস। আরে কথার পিঠে কথা, বোঝো না? তবে ওই তো বলছি, 13-14 বছর বয়সে একবার কড়া রকমের টাইফয়েড হয়ে ব্রেনটা কিছু কাহিল হয়ে যাওয়ার দরুন পড়াশোনায় 2 বছর পিছিয়ে গিয়েছিল। তারপর ওই কেমন একটা লজ্জা এসে গেল। আমার সহপাঠীর সবাই পাশ করে বেরিয়ে গেল, বয়সে ছোটদের সঙ্গে পড়তে পারবো না, ব্যাস বাপও তথাস্থ। মা মরা ছেলে, বুঝতেই তো পারছো। কিন্তু ডিগ্রির ছাপ না থাকলে কি হবে? বললাম তোমায়, তার ইংরেজির তোড়ে খাস বিলিতি সাহেব ভেসে যায়। ওই রকম নিখুঁত করে টাই বাঁধতে ঘুঘু বিলেত ফেরতারাও পারে কিনা সন্দেহ। তাছাড়া কিতা কায়দা তো শিখেছে জ্ঞান অবধি না। লালু দত্তর কাজই ছিল সাহেব সুবোধের নিয়ে। মাসে 3-4টা করে পার্টি দিত এখানে কলিয়ারিতে। দেখেছ তো সবই। ডিগ্রি নেই তো কি হয়েছে? ডিগ্রি তো আর গায়ে লেখা থাকে না হে। মাথা চুলকোতে থাকে অনন্ত সোম। তার মেয়ের গায়ে কি ডবল এমএ পাশের ডিগ্রিটা লেখা আছে? ছেলে যদি কালচার্ড হয়। অবনী মিত্তির বন্ধুর চিন্তার উপর ঢিল ফেলেন। তুমি যদি দ্বিধা করো,
আমি জোর করব না, বুঝলে হে, আমার আর স্বার্থ কি? হাসলেন অবনিমিত্তের। আমায় তো আর তোমরা কেউ মোটা টাকা ঘটকালি দেবে না। তবে কিনা এমন সম্মতটা আর কে এসে লুটে নেবে ভেবেই মনটা ওই আর কি বলি নিষ্পিস করছি। অনন্ত সোমার দ্বিধা করেন না, তাড়াতাড়ি বলে ওঠেন, আহা, দ্বিধার প্রশ্নই উঠছে না, বলো তো এখনই গিয়ে প্রস্তাব করি। অবনিমিত্তির হা হা করে হেসে ওঠে, আরে না না, তুমি একেবারে সেই গুড বয়টিই আছো। প্রস্তাব করতে যাবে কার কাছে? ছেলের মা বাপ আছে নাকি? শোনো তাহলে আসল কথাটা বলি এবার। অবনিমিত্তে গলা খাদে নামান। ছেলের ভারী স্বাদ যে লাভ ম্যারেজ করে। অতএব ভারী স্বাদ লাভ ম্যারেজ? অনন্ত সোম চোখের সামনে গুটি কয়েক ছোট ছোট হলুদ রঙা ফুল দেখে। লাভ ম্যারেজের স্বাদে লাভ করতে আসা? সেই আবির্ভাবকে নন্দিনী কোন আলোকে নেবে? যা বুঝছেন, ছেলে দেখতে এমন কার্তিক কন্দর্প নয়। দেনা পাওনা প্রস্তাবনায় বিয়ে হয়ে যায়, ছাদনাতলায় চোখ কান বুঝে দেখার মতো ফাঁড়া উতরে যায়, সে এরকমই। এ যে মহাবিপদ। বিশেষ তার নন্দিনী যা নাকোচো মেয়ে, বাড়িতে একটা কালো কুৎসিত ঝিচাকর অবধি রাখতে দেয় না। সুরুচি কুরুচির প্রশ্ন নিয়ে রাত দিন মায়ের সঙ্গে দ্বন্দ্ব বাঁধায়, আর মুখ্যদের মানুষ বলে সে গণ্যই করে না। করবেই বা কেন? অনন্ত সোম মনে মনে হাসেন। লেখাপড়া নিজে কেমন? স্কুলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, টকাটক করে 4-4টে পাশ করলো যেন জলের মতো। আর রূপের প্রতিযোগিতায় নামলে 1000 মেয়েকে সে হারাবে। বাপের স্নেহাধন্য দৃষ্টির দোষ নয়, নিরপেক্ষ দৃষ্টিতেই বলা যায়, সত্যিই নন্দিনীর মতো রূপসী মেয়ে বাংলাদেশে 1000-এ একটা মেলে না। তাই না অনন্ত সোম প্রথমেই চেহারার কথা তুলেছিলেন? শেষের দিকেও আবার সেই কথাই তুলে বসলেন, অন্যমনা হয়ে নয়, চিন্তামগ্ন হয়ে। ডিগ্রি গায়ে আঁকা থাকে না সত্যি, কিন্তু গায়ের রংটা তো আঁকা থাকে গায়ের ওপরেই। তিনি তো ভাবি জামাইকে আমন্ত্রণ করে বসবেন, কিন্তু নন্দিনী যদি তাকে হুটআউট করে দেয়, যদি অপমান করে বসে, ও যা মেয়ে, ও সব পারে। ও বলে দক্ষিণ লেকপল্লীর সংস্কৃতি পরিষদের স্থায়ী সভানেত্রী। ওর রুচি কত সংস্কৃতি সম্পন্ন। ফ্যাসাদ করছে ছেলেটাই। বিয়েটা করে নিয়ে যত পারিস প্রেম কর না বাবু, তা নয় প্রেম করে তবে বিয়ে করবে। আরে বাবা, প্রেম কি গাছের ফল যে কারোর উঠোনে সেই গাছ গজিয়েছে, তার সুলুক সন্ধান নিয়ে পেরে নিবি ফলটা? আমার কি করে যে মুখ থাকে, সত্যি দুশ্চিন্তায় পড়েন অনন্ত সোম। একদিকে হিতৈষী বাল্য বন্ধু, আর অন্যদিকে উন্মাসিক সেই মেয়ে। এ দুয়ের মাঝখানে দুটো কলিয়ারি, কলকাতায় 4-5টা ম্যানশন, অবিশ্বাস্য আয়, আর অভিভাবকের বালাইবিহীন স্বাধীন পাত্র। অবনিমিত্তির শেষ টোপটা কি দেবেন তাই ভাবছিলেন। অনন্ত সোম বলে ফেলেন, ইত্যাবসরের রংটা কি খুব কালো? হ্যাঁ, খুব কালো, নিকষ কালো। অবনিমিত্তির রেগে ওঠেন, সে কথা তো লুকোচ্ছি না। রং কালো, ঘাড় ছোট, মাথায় বেটে, এসব কথা কি আমি লুকোলেই লুকোনো থাকবে, নাকি তার কপালের ওপর যে আলুর মতো একটা আব আছে সেটা তোমরা দেখতে পাবে না? ওসব লুকোচুরির মধ্যে আমি নেই। হে, আর কেনই বা থাকবো? আমার কি দায় বলো? তোমাকে আমি ভালোবাসি তাই বলতে এসেছিলাম। তাছাড়া ছেলেটাও আমায় ভার দিয়ে নিশ্চিন্তে আছে। যাক, বললামই তো, বিয়ের যোগ্যী মেয়ে ঘরে আছে এমন বন্ধুর সংখ্যা আমার কম নেই। আর এও ঠিক, কোটিপতি পাত্রের সন্ধান পেলে তার গায়ের চামড়ার রং নিয়ে মাথা ঘামাবে এমন মুখ্য বন্ধুর সংখ্যা আমার বেশি নেই। যাক, তাহলে উঠি। তোমার যখন মন সায় দিচ্ছে না, জোর করা ঠিক নয়। অবশ্য তোমারও দামি মেয়ে, কিন্তু থাক, আজকে উঠি। অনন্ত সোম চোখে অন্ধকার দেখে, কি যেন বলতে যাচ্ছিল, তাকে রক্ষা করল তার নন্দিনী সোম। হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এসে
আদুরে গলায় সুরে উঠল, বারে কাকাবাবু, চলে যাচ্ছেন মানে? সেদিন কি কথা হয়েছিল আপনার সঙ্গে? অবনী মিত্তির কাষ্ঠ হাসি এসে বলেন, কি কথা গো মা? বলেছিলেন না আবার যেদিন আসবেন খেয়ে যাবেন? ও, বলেছিলাম নাকি? অবনী মিত্তির ভুরু কচকে বলেন, কই মা, আমার মনে পড়ছে না তো। মা, কি কাণ্ড! কাকাবাবু, আপনি কিন্তু বড্ড ভুলো। আদরে আর আবদারে আরও গলে আসে নন্দিনী সোম ডবল এমের গলা। অবনী মিত্তিরের ঝানু চোখের কোণটা আলোর ঝিলিক খেলে যায়, কিন্তু সেটা মুহূর্তের জন্যই। ঈষৎ গম্ভীরভাবে বলেন, আর মা, বুড়ো হচ্ছে এখন। এই তো দেখো না, এখনই তোমার বাবার কাছে দিগ্ভ্রান্তের মতো এক প্রস্তাব নিয়ে এসে শেষ পর্যন্ত বোকা মানলাম। প্রস্তাব? কিসের প্রস্তাব কাকাবাবু? নন্দিনীর চোখে মুখে অপরিসীম বিস্ময়, অগাধ কৌতূহল, অবোধ সারল্য। না না, ও কিছু না। বারে কাকাবাবু, আমাকে আজকাল আপনারা পরপর করছেন। নন্দিনী অভিমানে যেন ভেঙে পড়ে। অনন্ত সোম এবার কথা বলেন, একেবারে কিছু না নয় রে বুড়ি, তোর সঙ্গে আগেই একটু আলাপ করতে চায়, কিন্তু মুশকিল হচ্ছে ছেলেটা একটু মানে ময়লা, অথচ তুই যা নাকুচু, হয়তো তাকে বলে বসবি ভাগো হিয়াছে, সেই ভয়েই। দেখছেন কাকাবাবু, দেখছেন বাবার আমার প্রতি অবিচার। নন্দিনী আরও অভিমানে গাল ফুলায়। বাড়িতে কোনো ভদ্রলোক এলে তাকে কখনো আমি ভাগো বলেছি? এত অভদ্র আমি? আহা, সে আলাদা। অনন্ত সোম হেসে ওঠেন, এই যে তোকে বিয়ে করতে চাইবে। আহা, যত সব বাজে তোমাদের। নন্দিনী বাবাকে মুখ ঝামটা দিয়ে পাতানো কাকাকে বলে, আপনি কিন্তু কিছুতেই না খেয়ে যেতে পারবেন না কাকাবাবু। আমি এই চললাম কিন্তু ব্যবস্থা করতে। সাধু ভাষায় সেই যে চঞ্চলা হরিণী নাকি যেন একটা বলে, সেই রকমভাবে ছুটে পালায় নন্দিনী। অবনী মিত্তির এক চিলতে ঘোরেল হাসি এসে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলে, কি বুঝলে? অনন্ত সোম এক ফালি কুষ্ঠ হাসি হেসে বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, শুনেছে নাকি কিছু? আগা গোড়া। অবনী মিত্তির আরও ঘুঘু হাসি হেসে বলে, আমি দেখতে পাচ্ছিলাম শাড়ির একটা কোণ, তাতেই তো আরও গলা ছেড়ে কথা বলছিলাম। তাহলে? প্রশ্ন করে অনন্ত সোম। তাহলে? উত্তর দেয় অবনী মিত্তির। তারপর অবনী মিত্তির এই বাড়িতে থেকে ভুড়িভোজ করে গেলেন, আর অনন্ত সোম আর তার কন্যাকে নিজের বাড়িতে ভুড়িভোজের নেমন্তন্নও করে গেলেন। অবশ্য সেই সবাই তার প্রিয় বন্ধু লালু দত্তর ছেলে মানু দত্তকেও ডাকবেন জানিয়েও গেলেন। তারপর আর অভিভাবকদের মাধ্যমের প্রয়োজন রইল না। ওদের নিজেদের মধ্যেই ব্যাপার তৈরি হতে শুরু করল, নন্দিনী সোম আর মানু দত্তর মধ্যে। নন্দিনী অবশ্য সোমের খোলস ত্যাগ করে যত তাড়াতাড়ি দত্ত হতে পারা যায় তার জন্য উদ্গ্রীব। অনন্ত সোমও কন্যা দান করতে তামা তুলসী হাতে নিয়ে আছেন বললেই হয়। কিন্তু দত্তর সেই এক বগডা গমু, লাভ ম্যারেজ। ওর মতে অন্তত পুরো একটা বছর না গেলে বোঝা যায় না লাভটা সত্যি কি না। ওর কাঠের ব্যবসাও আছে, জানে কাঁচা কাঠ সিজন করতে 6টা ঋতুর আবহাওয়া দরকার হয়। তবু তো সে মরা গাছ, আর এ হলো গিয়ে একেবারে রক্ত মাংসের তৈরি একটা কাঁচা মানুষ। নন্দিনী যে ওকে চোখে দেখবার আগেই তার প্রেমে পড়ে আছে, এ কথা যেন বুঝেও বোঝে না। অতএব নন্দিনী এখনো সোমের খোলস পরেই 24 ঘন্টা মানু দত্তর প্রকাণ্ড বইখানা চড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে চালককে সরিয়ে দিয়ে নিজেও চালাচ্ছে, যাচ্ছে দামি সিটের সিনেমায়, দামি হোটেল, রেস্তোরাঁ, লেকে, ময়দানে, এখানে সেখানে। সংস্কৃতি পরিষদের কাজের সুবিধার জন্য বুঝি টেলিফোনের রিসিভারটা বাবার ঘরের টেবিল থেকে নিজের ঘরের টেবিলে এনে রেখেছে।
মানু দত্তর সঙ্গে একদিন দেখা না হলেই চোখে যেন অন্ধকার দেখে। সে রিসিভার তুলে ফোন করতে বসে, অভিমান ভরা আধো আধো আবদারে গলায়। উফ বাবা, খালি কাজ আর কাজ। পৃথিবীতে যে কাজ ছাড়াও মানুষ বলে একটা বস্তু আছে তা বুঝি একেবারেই মনে থাকে না। এদিকে যার জীবনে এই মানুষ বস্তুটাই প্রধান কাজ, তার কি দশা হয় বলো তো? তোমার ওই কাজ মানেই তো টাকা। আরও বেশি টাকায় আমাদের দরকার কি? নাইবা হলাম আমরা আরও অনেক বড় লোক, টাকার তলায় মন নামক যে পদার্থ সেটা একেবারে চাপা পড়ে যাচ্ছে। মানু দত্ত ছোট ঘাড়ে টাইট করে টাই আঁটে বলে কিনা, আর ওর নিচের ঠোঁটটা বড্ড বেশি পুরু বলে কে জানে ওর কথাটা কেমন তোতলা শোনায়। তবু তার সাধ্যমতো সে অভিমানিনী প্রিয়ার অভিমান ভাঙায়। বলে, রাগ করছো কেন? আর একটা কলিয়ারি কিনবার তালে আছি না, দাও পাচ্ছি, সময় পেলেই যাব। অভিমানিনী তার যন্ত্রে আবদারের ঘাড় হেলিয়ে বলে, না, আজই, সব কাজ ফেলে। অবনী মিত্তির মাঝে মাঝে আসেন, রহস্যময় হাসি হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন, কি বুঝছ? অনন্ত সোম কেমন ফিকে ফিকে একটু হাসেন। কেমন বুঝছেন তার বলেন না। এই সুন্দর গল্পটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।